শুরুতে জানিয়ে দেব, ভারত হামলা করলে এবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। জানিয়ে দেব, গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি। এরপরে জানিয়ে দিব, বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় জাপান, সম্পর্ক বাড়ানোর দিকে নজর। এছাড়া রয়েছে গাজায় একদিনে নিহত আরও 51 ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দেব, আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না, কঠোর হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত পাকিস্তানে হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান। পাকিস্তান ভারতের সঙ্গে হামলা আসন্ন বলে মন্তব্য করছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। সোমবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে আরও বেশি শক্তিশালী করছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করছি। তিনি আরও বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করছেন। ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। খাজা আসিফ বলেন, পাকিস্তান উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। তিনি বলেন, আমাদের অস্তিত্বের জন্য প্রত্যক্ষ কোনো হুমকি তৈরি হলেই কেবল পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করা হবে। কাশ্মীরের পাহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার পর ভারত ইতোমধ্যে 2 সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে শনাক্ত করেছেন। তবে ইসলামাবাদ এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। কাশ্মীরে দশকের পর দশক ধরে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান সমর্থন দিয়ে আসছে বলে অভিযোগ করছে ভারত। ইতোমধ্যে দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে ভারত। গাজায় ত্রাণ প্রবেশে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ায় মানবিক বাধ্যবাধকতা নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজেতে শুনানি শুরু হয়েছে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে জাতিসংঘের প্রধান আদালত আইসিজের মূল ভবন পিস প্যালেসে শুনানি শুরু হয়। মৌখিক এই শুনানি চলবে 5 দিন পর্যন্ত। যদিও ইসরায়েল মৌখিক শুনানিতে অংশ নিচ্ছে না, তবে তারা লিখিত পরামর্শ ও আপত্তি জমা দিয়েছেন। আইসিজে শুনানি শুরুতে কথা বলেন সুইডেনের আইনজীবী এবং কূটনৈতিক এলিয়নার হামারশোল্ড। 2025 সাল থেকে তিনি জাতিসংঘের আইন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল এবং আইন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সূচনা বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় কোনো দেশ বল প্রয়োগ করে তাহলে অন্য দেশের ভূখণ্ড অধিগ্রহণ করতে পারে না, এটা নিষিদ্ধ। বিষয়টি ব্যাখ্যা করে হামারশোল্ড বলেন, ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলগুলোর উপর ইসরায়েলের সার্বভৌমত্ব দাবি করার কোনো অধিকার নেই, কিন্তু ইসরায়েলের পার্লামেন্টে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে অবৈধ বলে ঘোষণা করছেন। এদিকে বাংলাদেশে অস্ত্র বিক্রি বাড়াতে চায় জাপান, সম্পর্ক বাড়ানোর দিকে নজর। বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান। তবে মে মাসে প্রধান উপদেষ্টা জাপান সফরের বিষয়টি নিয়ে মূল আলোচনা হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এছাড়া আসন্ন বাংলাদেশ জাপান 6ষ্ঠ এফওসি বৈঠকে এ বিষয়ের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালবেলাকে বলেন, আগামী 15ই মে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের মধ্যকার 6ষ্ঠ এফওসি বৈঠক। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর দিকে নজর দেওয়া হবে বিশেষভাবে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, আর জাপানের পক্ষ থেকে দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকসিরি উপস্থিত থাকবেন। এছাড়া সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রধান উপদেষ্টা জাপান সফর করার পরিকল্পনা রয়েছে। এই ক্ষেত্রে তিনি টোকিওতে 2 দিন এবং ওসাকায় আরও 1 দিন অবস্থান করতে পারেন। সেখানে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময় ভালো। তাদের সঙ্গে এফওসি বৈঠকও নিয়মিত হয়। এবার এফওসিতে প্রধান উপদেষ্টা জাপান সফরসূচি নিয়ে উভয় পক্ষ আলোচনা করবে। এছাড়া বাংলাদেশ দেশটির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক দৃঢ় করার বিষয়গুলোও তুলে ধরবে। প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো প্যাসিফিক ইস্যু, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক নিরাপত্তা বৈঠক দুই দেশের জনকেন্দ্রিক সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়ে আলোকপাত করবে ঢাকা।
এদিকে গাজায় একদিনে নিহত আরও ৫১ ফিলিস্তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একদিনে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি। ওয়াফা বলছে, হামলার প্রথম ঘটনাটি ঘটে সোমবার সকালে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে। এতে নিহত হয় ৯ জন। এর কাছাকাছি সময়ে খান ইউনিসের নিকটবর্তী আল শরীফ শরণার্থী শিবিরেও হামলা চালায় আইডিএফ। এতে নিহত হয় ৪ জন। গাজার প্রধান শহর গাজা সিটিতে নিহত হয়েছেন মোট ১৯ জন। এদের মধ্যে ৯ জন শহরের মধ্যাঞ্চল এবং ৩ জন গাজার দক্ষিণ সিটি এবং ৭ জন উত্তর গাজা সিটির বাসিন্দা ছিলেন। উত্তর গাজা জাবালিয়া শরণার্থী শিবিরে নিহত হয় আরও ১০ জন। এছাড়া উত্তর গাজার বেইত লাহা উপশহরে নিহত হয়েছেন ৯ জন। ২০২৩ সালের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯শে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। গত ১.৫ বছরের উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫৩,৩০০ জনে এবং ১,১৬,৪১৬ জনে। এই নিহত ও আহতের ৫৬% নারী ও শিশু। আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না, কঠোর হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা পৌঁছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে। এমত অবস্থায় ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলছে, যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। এই প্রস্তুতির পরীক্ষা না নিতেও সতর্ক করে দিয়েছেন পরমাণু অস্ত্রধারী এই দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করছেন যে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা দেশকে রক্ষা করতে প্রস্তুত। একই সঙ্গে ভারতকে ধৈর্যের পরীক্ষা না নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করছেন তিনি। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্র বলেন, আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে আগ্রাসনের পথেই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল একটাই, আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না। তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী অথবা অন্য কোনো প্রতিরক্ষা প্রতিষ্ঠান সকলেই প্রস্তুতি নিতে নিয়োজিত আছেন। আমরা সর্বদা উপস্থিত, আমরা সব ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় প্রস্তুত। জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, ভারত যদি সামরিক সংঘাতের পথ বেছে নেয় তাহলে তা হবে তাদের সিদ্ধান্ত। এই সংঘাত কোথায় নিয়ে যাবে তা আমাদের সিদ্ধান্ত। পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক জবাবের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে উল্লেখ করে জিডিআইএসপিআর আরও বলেন, পাকিস্তানি জাতি যে কোনো মূল্যে তার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে। তিনি বলেন, ভারতীয় হুমকির বিরুদ্ধে সমগ্র জাতি ঐক্যবদ্ধ এবং ভারতীয় নিরাপত্তা কমিটি বিবৃতি ইতোমধ্যে জারি করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, দেশের সকল রাজনৈতিক দল ভারতীয় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী সকল ফ্রন্টে যে কোনো হুমকির জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।